নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন। শুক্র রাশি পরিবর্তন করছে এই মার্চ মাসের 2 তারিখে, অবস্থান করবে হচ্ছে একদম রাশির উপর। তো মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায়, উচ্চ শুক্র। তো কীরকম প্রভাব পড়বে মীন রাশির ক্ষেত্রে? মীন রাশির ক্ষেত্রে শুক্রের মানে কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। এবং তার সাথে বলবো যে অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। মীন রাশি তো বর্তমানে 7.5 চলছে, তো 7.5-এর মধ্যে বহু বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে শুক্র শুক্র মীন রাশিতে উচ্চ হয় এবং এখানটাতে কিন্তু মালব্য নামক রাজ্য, পঞ্চমহাপুরুষ রাজ্যকে তৈরি করছে শুক্র। কিন্তু শুক্র অষ্টমপতি, তার সাথে হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, অর্থাৎ পুরুষার্থ পরাক্রম। অষ্টমপতি যখন রাশির উপর অবস্থান করছে, এটা ঠিক মালব্য রাজ্যকের প্রভাব তো পাবে পাবে কিন্তু জীবনে সংঘর্ষ, অর্থাৎ সংঘর্ষের পরে কিন্তু সফলতা এবং নিজের পুরুষার্থ পরাক্রমের দ্বারাই সুখ অর্জন করবে, সুখ ভোগ করবে, কিন্তু সংঘর্ষ জীবনে থাকছে। অর্থাৎ শুক্রের এই পরিবর্তনে মীন রাশির কিন্তু সংঘর্ষ থাকছে, সংঘর্ষের পরই সফলতা, এটা কিন্তু ধরতে হবে মীন রাশিকে। হ্যাঁ, তবে সফলতা যেটা পাবে সেটা কিন্তু বড় সফলতা পাবে, ছোটোখাটো সফলতা পাবে না। যে এমন সফলতা পাবে যেখানে তো আনন্দ লুকিয়ে থাকবে, সমস্ত কিছু লুকিয়ে থাকবে, অর্থাৎ মনের সন্তুষ্টি, সেই জায়গাটা কিন্তু লাভ করবে এই সময়কালে এই শুক্রের এই পরিবর্তনে। শুক্র হচ্ছে সুখের কারক, শুক্র হচ্ছে আকর্ষণের কারক, শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, প্রতিভার কারক। তো এইগুলো তো অবশ্যই থাকবে রাশির উপরে। আর এই শুক্র দ্বারাই যে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হয়, এটা কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই তৈরি হয়। একমাত্র এই মালব্য নামক রাজ্যটা, পঞ্চমহাপুরুষ রাজ্যটা আমাদের জ্যোতিষশাস্ত্রে এমনভাবে ভাগ করা রয়েছে যে প্রত্যেকটা রাশিতেই পড়ে। সেই রাশির এবার যার যেভাবে শুক্রের অবস্থান হয় সেভাবে সুখ লাভ করে জীবনে। সুখের তো সবারই প্রয়োজন, সবাই চায় যে জীবনে সুখী হতে চায়, সুখ, শান্তি, আকর্ষণ, এগুলো তো সবাই চাই। তো যার জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে শুক্রকে এমনভাবে ভাগ করা হয়েছে। এবার এই যে শুক্র আর শনি রাশির উপর অবস্থান করছে এই মীন রাশির ক্ষেত্রে, এইখানটাতেও একটা কিন্তু বড় টুইস্ট রয়েছে এবারের এই পরিবর্তনেও। কারণ মীন রাশির যে অধিপতি দেবগুরু বৃহস্পতি আসল খেলা খেলবে মীন রাশির ক্ষেত্রে। না তো শুক্রের গোচর, অষ্টমপতির গোচর হচ্ছে, অষ্টমপতি মানে কি জীবনে সংঘর্ষ নিয়ে আসবে, পরিবর্তন নিয়ে আসবে, এগুলো তো বোঝায় অষ্টম ঘর থেকে, যা আকস্মিক পরিবর্তন। কিন্তু শুক্র তো সুখের কারক, তো সুখের কারক অষ্টমপতি কিসের পরিবর্তন নিয়ে আসবে? কোন এমন সুখ রয়েছে যে সুখটা এই সময়কালে পাবে? তো সংঘর্ষের মধ্যেও সুখ থাকছে, আবার সুখের ক্ষেত্রেও পরিবর্তন থাকছে, কিন্তু মালব্য রাজ্য, যার জন্য যে পরিবর্তনটা হবে সুখের ক্ষেত্রে সেটা ভালো পরিবর্তনই হবে, কিন্তু সংঘর্ষের মাধ্যমে। সংঘর্ষ অবশ্যই থাকবে মীন রাশির এই সময়কালে। এবার শনির সাথে অবস্থান আর দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি, কেন্দ্রে অবস্থান, চতুর্থ ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতি, কেন্দ্রে গুরুর অবস্থান এবং নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরকে দেখছে, যেটা হচ্ছে ধনু রাশি। এবং শুক্রের যে মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে কি তুলা রাশি, তুলা রাশির উপর দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি থাকছে। এবং তার সাথে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, সেখানে তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা পরিবর্তন এখন হচ্ছে এই 2026 সালে, যত দিন পর্যন্ত মানে দেবগুরু অবস্থান যত ভালো হবে, কারণ এরপরে যে পরিবর্তনটা হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তাতেও একটা খুব ভালো সংকেত কিন্তু থাকছে। অর্থাৎ গুরুর দৃষ্টিতে সমস্ত কিছু এই সময়কালে যত রকম সমস্যা থাকবে মীন রাশির, সেই সমস্যাগুলো দূর হবে। কিন্তু অন্যান্য গ্রহেদেরও তো প্রভাব থাকবে জীবনে, কিছু না কিছু সমস্যা। অতএব সেই সমস্যা কিন্তু ফেস অবশ্যই হবে মীন রাশি। তো যত সমস্যা ফেস হবে তত সমস্যার সমাধান হবে, এটাই হিসাব। যে সংঘর্ষ ছাড়া তো কেউ চলতে পারে না। কারো যদি জীবনে সংঘর্ষ নাই থাকে তাহলে কিসের জীবন? জীবনে তো উত্থান প্রত্যান, এই নিয়েই তো জীবন, ভালো মন্দ দিয়েই তো তৈরি জীবন। শুধু ভালো ভালো ভালো, খারাপ বলে কিছু নাই, সেটা তো জীবন হতে পারে না। ভালোর মাঝখানেও তো খারাপের প্রয়োজন। না তো কীভাবে আমরা সমাজকে চিনব, কীভাবে আমরা এগিয়ে যাব, কীভাবে আমরা একে অপরকে বিশ্বাস করব? সেই জিনিসগুলো তো ভালো মন্দ ছাড়া তো হয় না। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির যে অবস্থান আর শুক্রের যে অবস্থান, এখানে কি হচ্ছে, কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে শুক্রের সাথে। শুক্র শনির সাথে কেন্দ্রে, রাশির উপর শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে এবং 7.5 চলছে। এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, নক্ষত্রটা নিজের নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ। এই মীন রাশিতে তো 3টি নক্ষত্র পড়ছে, পূর্বা ভাদ্রপদ, উত্তরা ভাদ্রপদ, রেবতী নক্ষত্র। তো শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখনও তো পূর্বা ভাদ্রপদে থাকছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে।
তো অষ্টমপতি যখন রাশির উপর অবস্থান করে, এর আগে একটা ছোট্ট আমি শর্ট ভিডিও দিয়েছিলাম যে যখনই অষ্টমপতি রাশির উপর অবস্থান করবে তখনই হতে হবে আধ্যাত্মিক। আধ্যাত্মিকের মধ্যে থাকতে হবে, সাধনার মধ্যে থাকতে হবে, ধর্মপথে থাকতে হবে, কর্ম এমন করতে হবে যে ধর্মকে সাথে নিয়ে কর্ম করতে হবে। সমস্ত রকম মানে যে কোনো কাজ করতে গেলে ধর্মের সাথে জুড়ে থাকতে হবে, তাহলেই উন্নতি। তো শুক্র কি? শুক্র তো গুরুদেব, গুরু। তো শুক্র আর দেবগুরু বৃহস্পতি আচার্যের ভূমিকা পালন করছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। তো দুই গুরু, তো দুই গুরুর কাছেই তো জ্ঞানের অসীম ভাণ্ডার। তো গুরুর দেখানো পথেই তো শিষ্য এগিয়ে চলবে। কিভাবে তাহলে আলোর সন্ধান পাবে? অন্ধকার থেকে তো গুরুর জ্ঞানের আলোই তো অন্ধকারকে মানে অন্ধকারে আলো নিয়ে আসে। তো দেবগুরু বৃহস্পতির কাছে থাকছে যেরকম জ্ঞানের ভাণ্ডার, অসীম জ্ঞান, মায়া, মমতা, পর উপকারিতা, ঈশ্বর ভক্তি, ধর্ম টর্ম সমস্ত কিছু, অর্থ, ধন টন সব কিছুই দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। সেরকম শুক্রদেবের কাছেও তো থাকছে মহাসঞ্জীবনী মন্ত্র, যে প্রাণ সঞ্চার করে দিতে পারে। তো গুরুই হয় কি না? তো গুরুর দেখানো পথেই মানে এই যথেষ্ট ভালো অবস্থান হতে আছে। কিন্তু কি, যে দুই গুরু, মদ মাতাল দুটা চারটা মাতালকে একসাথে বসিয়ে রেখে দেওয়া যাবে, এটা ঠিক। কিন্তু দুইজন জ্ঞানী গুণী লোককে একসাথে বসানো মুশকিল। মানে জ্ঞানের এখানটাতে অন্যরকম ব্যাপার হয়ে যায়। তো যার জন্যই বিপরীত হয়ে যায় এরা, এই দুই গুরু। তো যাই হোক, এই যে গুরুর যে অবস্থান এবং কেন্দ্রের যে সম্পর্ক এবং উচ্চ অবস্থায় মালব্য রাজ্য, এর বিশেষ প্রভাব পড়বে। এটা মালব্য রাজ্যের পাঠ বললাম। এবার শুক্র আর শনি একসাথে অবস্থান করছে রাশির উপর, এরও তো একটা জ্যোতির প্রভাব থাকবে। তো শুক্র আর শনি যখন একসাথে অবস্থান করে তখন হয়ে যায় কি, আমাদের লাল কিতাব বলছে যে একটা মানে কি বলবো, মানে পবিত্র কেতু তৈরি হয়ে যায়। মানে উচ্চ কেতু, এক কথায় বলতে গেলে, যার চরিত্র হবে শনির মতন পবিত্র। শনি কি ন্যায়াধীশ, শনি কর্মফলদাতা। অন্যায় যেখানটাতে সেখানটাতে শনি নাই। শনি মানে কর্ম, শনি মানে ন্যায়, শনি মানে দায়িত্ব, কর্তব্য, সেবা, সমস্ত কিছু বুঝাচ্ছে। তাহলে কেতু কিন্তু হয়ে যায় একটা উচ্চ কেতু। আর মীন রাশিকে কেতু নিজের রাশি মনে করে, অর্থাৎ যে সংঘর্ষটা দিবে সেই সংঘর্ষের মধ্যেই লুকিয়ে থাকবে জীবনের সফলতা, জীবনের সুখ, জীবনের তৃপ্তি, জীবনের আনন্দ, সমস্ত কিছু কিন্তু লুকিয়ে থাকবে। অর্থাৎ রাশিকে যেভাবে প্রভাবিত করবে সময়কালে মীন রাশিকে, মানে চারদিক থেকে একটা বললে অবস্থান, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে মীন রাশির। এবং শুক্র শনির যে জ্যোতির প্রভাব, এই জ্যোতির প্রভাব অন্যরকম হয়। এই জ্যোতি মানে কি, শুক্র হচ্ছে কি ধন ও সম্পত্তি, আকর্ষণ, তারপরে প্রতিভা, গুণ, সমস্ত কিছু। শনি হচ্ছে কি কর্ম, ন্যায়, সব। তাহলে কর্মের সাথে যখন এগুলো উঠে আসবে তখন আর্থিক দিকও যথেষ্ট মজবুত হবে। অর্থাৎ যত কর্ম তত ফল। দুই বন্ধু, দুই মিত্র কিন্তু এই শুক্র আর শনি। শুক্র শনি কিন্তু দুই মিত্রের অবস্থান। এবং শুক্রও কিন্তু একসময় যে উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে, তো যাই হোক সেগুলো পরে বলছি। কিন্তু এই যে গ্রহগুলোর ইফেক্ট, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এবং খুবই ভালো অবস্থান মীন রাশির ক্ষেত্রে। গুরু নিজের কর্মের ঘরকে দেখবে, আবার শনি দশম দৃষ্টি দিয়ে সেই কর্মের ঘরেই দৃষ্টি থাকছে। আর গুরু দেখছে শুক্রের মূল ত্রিকোণ রাশিকে, সেরকম নিজের মূল ত্রিকোণ রাশিকে, শনির মূল ত্রিকোণ রাশিকে। তাহলে কি অবস্থা এখন হতে পারে মীন রাশির, যে কোথায় কোন দিক দিয়ে যে সাড়ে সাথে যাচ্ছে, কি যাচ্ছে এখন বোঝা মুশকিল। মানে এত সুন্দর অবস্থা। হ্যাঁ, তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না, সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদেরকে অবশ্যই তো ভালো উপাচার করতে হবে, তাতে তো হবে না। যার জন্য বলছি, ভালো জ্যোতিষীয় পরামর্শ আপনাদের আশেপাশে যদি থাকে তাহলে অবশ্যই নেবেন। সময় যদি চলে যায় তারপরে নিয়ে লাভ নেই। ভালো সময়, যখন সুখের সময় তখনই তো দান করা উচিত। সুখের সময়ে দান করলে সেই দানের ইফেক্ট পড়বে খারাপ সময়ে। তা আপনাকে উপাচার করতে হবে এখনই, ভালো উপাচার, এমন উপাচার যে আপনি কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রের কি প্রভাব রয়েছে, কি বলছে নক্ষত্র, এমন কি উপাচার রয়েছে যেটা করলে আগামী দিনগুলো যথেষ্ট ভালো চলবে। এগুলো তো জ্যোতিষী বলতে পারবে। তো যার জন্য ভালো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত। তো যাই হোক, এই যে আলোচনাটা করলাম, এবার যে নক্ষত্রটা পাচ্ছে, শুক্রের যে পরিবর্তনটা, এটা মার্চ মাসের 2 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। এবার 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত থাকবে ওই গুরুর নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শুক্র অবস্থান করবে। অবস্থানটা কিরকম, যে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়েছে, আবার দেবগুরু বৃহস্পতির শুক্রের রাশিকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে। তাহলে কি যোগ হতে পারে এবার বুঝেন। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রটা কি তপস্যার নক্ষত্র, আর শুক্র হয়ে গেছে কি ভোগ, সুখভোগ করবে। তো আর আগে বললাম যে এটা একটা আধ্যাত্মিক দিক নিয়ে আসতে হচ্ছে অষ্টম ঘরে। তাহলে যারা বিগত দিনে কোনো তপস্যার মধ্যে ছিল, যে বহুদিন ধরে সেই জায়গাতে লেগেছিল, সেই জায়গাতে একটা বিশালভাবে সফলতা পেয়ে যাওয়া। এবং এটা কিন্তু বেশি উঠে আসে শিক্ষার দিক থেকে। শিক্ষার দিক থেকে কোনো গোপন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তন্ত্রক্রিয়া হোক বা গুরুর সান্নিধ্যে রয়েছেন, এইগুলো দিক থেকে, যে কেউ
হয়তো কোনো গুরুর দিশাতেই চলছে বা কারোর জ্ঞান নিয়ে চলছে জীবনে, সেইখানেতে বিশেষ সফলতা পেয়ে যাওয়া। এর অবস্থান দুদিনের জন্য হলেও এখানেতে ভালো ইফেক্ট থাকবে মীন রাশির উপর। এরপরে যে নক্ষত্রটা পাবে সেটা হচ্ছে শনির নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এটাও তপস্যার নক্ষত্র, মেডিটেশন, এবং এটাও শিক্ষার জায়গাটা উঠে আসছে এবং কর্মের জায়গাটাও উঠে আসছে। কারণ শনি আর শুক্র, শনি তো কর্ম বুঝাবে, তো সেই যে কর্ম করবে সেইখানটাতে স্থিরতা এবং সেইখানটাতে গভীর বিশ্লেষণ করে এগোতে বলছে, তারপরে তুমি সফলতা পাবা। এবং যে কোনো কাজ করতে গেলে তোমাকে কিন্তু ভালো যে জানকারী যে অ্যাডভাইজার, তার কাছ থেকে পরামর্শ নিতে বলছে। কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে হিসাবের নক্ষত্র, ম্যাথামেটিক্স এবং স্থির নক্ষত্র, আহির বুধন না, যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে, যে শেষ নাগের উপর শ্রী বিষ্ণু শয়ন করছে। তাহলে এখান থেকে কি বুঝাচ্ছে? স্থিরতা বুঝাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে স্থিরতা এবং সেই কর্মে প্রতিভা গুণ দিয়ে নিজের একটা উচ্চ অবস্থান সমাজের সামনে তুলে ধরা, যেখানটাতে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু জীবনে লুকিয়ে থাকছে, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। অর্থাৎ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যত ভালো অবস্থান। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে বলা হচ্ছে বর্ষণ। এক কথায় যে বর্ষণে প্রকৃতি সেজে উঠে, গাছপালা বেড়ে উঠে, সেই জিনিসকে বোঝাচ্ছে। আর সেই নক্ষত্রে শুক্র অবস্থান করবে এবং তার সাথে শনি অবস্থান করবে একই নক্ষত্রে, দুই মিত্রের অবস্থান। অর্থাৎ কর্মক্ষেত্রের উন্নতির বর্ষণ এই সময়কালে হবে। এরপরে যখন আসবে এরপরে যে নক্ষত্র আছে সেটা হচ্ছে রেবতী নক্ষত্র, 15ই মার্চ থেকে একদম 26শে মার্চ। তো রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র, তো বুধের নক্ষত্র যথেষ্ট ভালো ফল দেবে। এখানেতে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, লেখালেখি হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে কাজ করছেন, তারপরে সাজগোজ হোক, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, স্ত্রীবর্গীয় কাজকর্ম যেরকম কসমেটিকের কাজ, তারপরে সুতির কাপড়ের কাজ, রেডিমেড গার্মেন্ট, মিডিয়ার কাজ, সোশ্যাল মিডিয়া, সিনেমা জগতের কাজ, বহু রকম কাজ রয়েছে। যে কাজগুলো স্ত্রীবর্গীয় সমাজকে নিয়ে কাজ বা কোনো ফ্যাশন ডিজাইনের কাজ বা যে কাজগুলো হয় আর কি শুক্র সম্পর্কিত, সেই কাজগুলোতে বিশেষভাবে এই সময়কালে জনপ্রিয়তা হাসিল করবে বা নিজের কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাবে এই নক্ষত্রে। তবে এই নক্ষত্র এক কথায় বলতে গেলে যে মীন রাশিতে বুধ তো নিচ হয়ে যায়, এবার শুক্র এই বুধের নক্ষত্রেই অবস্থান। শুধু মাইনাস দিকটা হবে কি এই সময়কালে এই মীন রাশির একটু শিশু সুলভ আচরণ করবে, বাচ্চাদের মতন একটু আচরণ করবে, বা শিশুদের মানে আগেকার শৈশবের কথা একটু বেশি মনে করবে। এগুলো নাড়াচাটা একটু মনকে বিচলিত করবে, যে ছোটবেলায় এই কাজ করে বেড়াতাম, ওই হতো সেই হতো, পৌরাণিক জিনিসগুলো একটু বেশি নাড়াঘাটা করবে। এগুলো জিনিস কিন্তু হবে, কিন্তু কর্মের দিক থেকে বিশেষ হবে। এটাও একটা ভালো মানে প্রাচুর্যের নক্ষত্র, উন্নতির নক্ষত্র এই রেবতী নক্ষত্র, অবস্থান যথেষ্ট ভালো শুক্রের অবস্থান। কিন্তু ওটাই বললাম যে একটু নিচ অবস্থান, এবং এর ইফেক্ট কিন্তু দাম্পত্য জীবনেও পড়বে, একটু দাম্পত্য জীবনেও পড়বে, সেটাও কিন্তু বলছি। কারণ এই সময়কালে শুধু সুনাম আর সুনাম করতে হবে দাম্পত্য জীবনে, শুধু জীবন সঙ্গীর, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। তাহলে কিন্তু সবকিছু ঠিক থাকবে। আর এই নক্ষত্রে এই যে তিনটি নক্ষত্রে বললাম, বা এই ঘরের শুক্রের যে অবস্থান, শনির সাথে অবস্থান, এখানটাতে কিন্তু সময়কে বেশি গুরুত্ব দিতে হবে এবং যেটা করবে সেটা কিন্তু একাগ্রতা নিয়ে করতে হবে। নিজের সুখভোগ, অত্যধিক সুখভোগ কিন্তু অবস্থা খারাপ করবে। যদি শুক্র বক্রি হয়, যখন বক্রি হবে তখন কিন্তু অবস্থা খারাপ হবে। কি যে বক্রি অবস্থাটা কিরকম হবে, যে সুখভোগ সবকিছুই হলো, ভোগ করলাম, কিন্তু সেই ভোগেই কিন্তু আবার অসুখ বিসুখ টেনে নিয়ে চলে আসবে। অতএব এদিক থেকে সাবধান। আর উত্তরা ভাদ্রপদে এমন হবে যে সমাজে আমি ভোগ করব, তার মধ্যে একটা শালীনতা থাকবে, ভদ্রতা থাকবে, সব কিছু যে আমি হিসাব করে সেই ভোগটা করলাম, তার মধ্যে আকর্ষণ থাকবে এরকম। তো আর কি যে এর নেগেটিভ দিকটা থাকছে যে ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, কারণ এর মাঝখানে সূর্য আবার রাশি পরিবর্তন করে চলে আসবে, তার প্রভাব থাকবে। একটা মানে সুখভোগ, অত্যধিক সুখভোগ জিনিসটা বা নিজের কথাকে গিয়ে রাখা, এগুলোও কিন্তু দেখাচ্ছে। অতএব এদিক থেকে সাবধান। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, তাহলে যথেষ্ট। এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। প্রতি শুক্রবার করে আতর নিয়ে যায় কোনো দেবী মার মন্দিরে, বেদিতে লাগিয়ে দেবেন। যদি দেবী মা থাকে তাহলে দেবী মার পায়ের আঙুলে লাগিয়ে দিবেন, যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।